দর্শক, সমুদ্র টিভির পক্ষ থেকে সমসাময়িক বিষয় নিয়ে আজকে রাতের আড্ডায় আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। রোহিত সরকার আমাদের সাথে আছেন। বিজেএফ এর সাবেক যুগ্ম মহাসচিব জনাব সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি এবং কুমিল্লা ১৪ গ্রাম প্রেস ক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি জনাব কালাম হোসেন। আপনাদেরকে সমুদ্র টিভির পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি জি দর্শক, আমরা তৌহিদ ভাই, লাউডটা একটু কম হচ্ছে মনে হয়, আওয়াজটা একটু কম হচ্ছে। জি, জি, জনাব বেলাল হোসেন, আমাদের সাউন্ড সিস্টেম ঠিক আছে। আমরা সামনের দিকে যাচ্ছি। দর্শক, আমরা ভাই, আমি কথা লাউডটা বলছি। একটু মাঝে মধ্যে একটু কম হয়, একবারে চলে যায় লাউডটা, আওয়াজটা একটু যদি ঠিক করা যায়। জি, ঠিক আছে। ইমেল আমার সাথে কেউ কথা বললে নিষেধ করি। হ্যাঁ, এখন ওকে, এখন ওকে। আবার ঠিক করতে বলছি। আমরা আসছি জনাব সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজি। আপনার কাছে আমার জিজ্ঞাসা যে আমরা সাধারণত আজকের এই সপ্তাহের একটা বিষয় নিয়ে, আমরা যে বিষয়টা নিয়ে আমরা কথা বলতে চাচ্ছি, যে মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান। ৭১-এর বীর সেনানী আমরা, এবং ২৪-এর গণ অভ্যুত্থানের বীর সেনানী বা ৪৭-এর বীর সেনানী, প্রত্যেকে আমাদের শ্রেষ্ঠ সন্তান। কিন্তু আমরা যদি একটু লক্ষ্য করি, আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল, উনি একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি হাজার হাজার ছাত্র জনতার হত্যাকারী হিসেবে চিহ্নিত হয়েছে। আমরা যদি কুমিল্লার দিকে যদি আমরা একটু চিন্তা করি, কুমিল্লা হাজী আকম ও বাহাউদ্দিন বাহার, উনি আমাদের কুমিল্লা ছেড়ে আমাদেরকে ফেলে, মানে এক প্রকার কুমিল্লা ছেড়ে পালিয়ে গিয়েছে, এবং সে একজন মুক্তিযোদ্ধা। আমরা মুক্তিযোদ্ধা হিসেবে তাকে সকলকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু আমরা যখন জাতিকে ধ্বংসকারী হিসেবে আমাদের সাধারণ মানুষের উপর তারা গুলি চালিয়েছে, এই দৃষ্টিকোণ থেকে কেহ মুক্তিযোদ্ধার নামধারী হয়, তাদের প্রতি আমাদের শ্রদ্ধাটা কোন প্রকৃতির হবে? আপনি বর্তমান সিচুয়েশন উপর ভিত্তি করে এই বিষয়ে সমুদ্র টিভি এবং আমাদের সঞ্চালক তৌহিদ হোসেন সরকার, আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই এবং যারা আমাদের লাইভ অনুষ্ঠান দেখছেন তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। তো আসলে দেশের এই মুহূর্তে সবচেয়ে আলোচিত যে ঘটনা, ১৪ গ্রামের একজন বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছনার শিকার হয়েছেন এবং এ নিয়ে দেশে এখন আলোচনা চলছে। তো আমার বক্তব্য হচ্ছে, এই মুক্তিযোদ্ধা অনেক অপরাধের সাথে জড়িত থাকতে পারেন, অনেক অপরাধী হয়ে থাকতে পারেন। তাহলে তিনি অপরাধ করলে দেশে যে প্রচলিত আইন আছে সেই আইন অনুযায়ী বিচার হবে, কিন্তু কেউ নিজ হাতে আপনার আইনকে হাতে তুলে নিবে, এটাকে আমি সমর্থন করি না। তবে বীর মুক্তিযোদ্ধা হইলেই সকল অপরাধ থেকে ক্ষমা পেয়ে যাবে, এটা কিন্তু সঠিক নয়। আপনারা জানেন, এই বীর মুক্তিযোদ্ধা, এই যে শেখ মুজিব হত্যা মামলার যাদেরকে আপনার ফাঁসি দেওয়া হয়েছে, নূর চৌধুরী তিনি বীর বিক্রম ছিলেন, মেজর ডালিম তিনি বীর উত্তম ছিলেন, রাশেদ চৌধুরী বীর প্রতীক, মুসলিউদ্দিন খান বীর প্রতীক, এবং খন্দকার মুশতাকও একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন। কিন্তু তারা অপরাধ করেছেন, তারা হত্যা মামলায় প্রমাণিত হয়েছে এবং শেখ মুজিব হত্যার সাথে তারা জড়িত ছিলেন,
সেই হিসাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে, ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। এটা মুক্তিযোদ্ধা হিসাবে নয়, মুক্তিযুদ্ধের ভূমিকা যেটা ছিল সেটা ছিল প্রশংসনীয়। পরবর্তীতে শেখ মুজিব সাহেবকে হত্যা করে তারা অপরাধ করেছেন, সেই অপরাধে তাদের বিচার হয়েছে। 14 গ্রামে যে ঘটনা হয়েছে, আমরা জেনেছি যে আব্দুল হাই কানু, তিনি ইউনিয়ন পরিষদের মেম্বার ছিলেন, চেয়ারম্যান নির্বাচন করে তিনি পরাজিত হয়েছেন। মুজিব সাহেবের অত্যন্ত আশীর্বাদ পুষ্ট ছিলেন, এলাকায় তিনি ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। আপনারা জানেন তিনি 14 গ্রাম উপজেলা কৃষক দলের সভাপতি হত্যা মামলার আসামি, তিনি যুবলীগ নেতা রানা হত্যা মামলার আসামি। অগণিত অবৈধ অপকর্মের সাথে তিনি জড়িত ছিলেন, এলাকার ত্রাস ছিলেন তিনি, এবং তিনি ছিলেন এলাকার জামাত শিবির এবং বিএনপির একজন আতঙ্কিত লোক, এবং তিনি ছিলেন একজন সন্ত্রাসী খুনি। তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধ মুক্তিযুদ্ধ হিসেবে নয়, মুক্তিযুদ্ধ হিসেবে তিনি শ্রদ্ধাশীল, কিন্তু অপরাধী কখনো তার বীর প্রতীক হোক, বীর উত্তম হোক, বীর শ্রেষ্ঠ হোক, তিনি আলেম ওলামা হন, তিনি মুসলিম হন, তিনি অমুসলিম হন, তিনি ভিন্ন ধর্মের হন, অপরাধকে অপরাধী হিসেবে কিন্তু আমাদেরকে বিবেচনা করতে হবে। আমরা তার কোনো খেতাব, তার কোনো কৃতিত্ব, অন্য কোনো অবৈধ কোনো অপকর্মকে এই কৃতিত্ব দিয়ে ওটাকে কিন্তু ঢাকা যাবে না। তিনি কিন্তু মুক্তিযুদ্ধের সময় যে ভালো ভূমিকা পালন করেছেন সেটাই তিনি প্রশংসনীয় ভূমিকা পালন করেছেন। এর পরবর্তীতে তিনি বহু অপকর্ম করেছেন এবং বহু অপকর্মের হোতা। এবং আপনারা জানেন ইতিমধ্যে এরকম বহু খেতাবদারী বীর মুক্তিযোদ্ধাকে দণ্ড দেওয়া হয়েছে, ফাঁসি দেওয়া হয়েছে, এবং অনেক বীর মুক্তিযোদ্ধা দেশের টাকা বিদেশে পাচার করে এখন পালিয়ে বেড়াচ্ছেন। কেউ বিদেশে বসে আছেন, কেউ বাংলাদেশে আত্মগোপনে আছেন, কেউ আপনার সীমান্ত পাড়ে দিয়ে ওই পাড়ে চলে গেছেন। এটা বীর মুক্তিযুদ্ধ হিসেবে না, এগুলো অপকর্ম করেছেন বলেই তারা সেখানে গিয়েছে। তো সুতরাং এখানে মানে বীর মুক্তিযোদ্ধা লাঞ্ছিত হয়েছে, তাকে মুক্তিযোদ্ধা হিসেবে কেউ ক্ষুব্ধ হয়ে তার উপরে হামলা করেনি। আমাদেরকে বুঝতে হবে মুক্তিযোদ্ধা হিসেবে নয়, অথবা তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে দেশের স্বাধীনতার পক্ষে যে ভূমিকা পালন করেছেন সেই হিসেবে কোনো ক্ষুব্ধ হয়ে কেউ তার উপরে চড়াও হয়নি। যারা আক্রান্ত হয়েছেন তারাই তার উপরে আক্রমণ করেছেন, তাকে লাঞ্ছনা দিয়েছেন। তবুও আমি এটাকে সমর্থন করি না। যারা আপনার ওনার উপরে যারা হামলা করেছে সেদের দেশের প্রচলিত আইনে তার মামলাগুলো প্রক্রিয়াধীন আছে। প্রয়োজনে আইনকে তারা আরো একটু ট্রেন আপ করে বা আইন প্রয়োগকারী সংস্থার সাথে কথা বলে তাকে আইনের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু নিজ হাতে যে কোনো অন্যায়কারী অপরাধীকেও নিজেরা কখনো শাস্তি দিতে পারে না, আর এটা দেওয়া উচিত না। ধন্যবাদ জনাব শহীদুল্লাহ মিয়াজি। আমরা শুনছিলাম দর্শক, আমরা সমতর টিভির রাতের আড্ডা, মুক্ত মত, আমাদের আলোচনা আরো অংশগ্রহণ করেছে চট্টগ্রাম প্রেসক্লাব গঠিত সেক্রেটারি জনাব বেলাল হোসেন। জনাব বেলাল হোসেন, আপনার কাছ থেকে যদি আমরা একটু জানতে চাই যে মুক্তিযোদ্ধা কানু তার সম্পর্কে, মুক্তিযুদ্ধ একটা শ্রদ্ধার জায়গা, এটা ঠিক আছে, তারপরে তার সম্পর্কে যে সমস্ত কথাগুলো সোশ্যাল মিডিয়াতে চাউর হয়ে আছে যে মামলা, এ ব্যাপারে আপনি কতটুকু অবগত আছেন স্থানীয় সাংবাদিক হিসেবে? জি জি, ধন্যবাদ। আজকের সমতর টিভির সমসাময়িক বিষয় নিয়ে আজকের আয়োজনে সম্মানিত সঞ্চালক এবং উপস্থিত রয়েছেন আমার প্রিয় একজন মানুষ, সারা বাংলাদেশের পরিচিত মুখ, কুমিল্লার সাংবাদিকদের অন্যতম কাণ্ডারি সাংবাদিক নেতা শহীদুল্লাহ মিয়াজি ভাই, এবং আপনার এই সমতর টিভির মাধ্যমে আজকে যারা ফেসবুকে আমাদেরকে দেখছেন সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আপনারা জানেন 14 গ্রাম উপজেলা সারা বাংলাদেশে একটি স্বনামধন্য উপজেলা। এই উপজেলাটি ভালো কর্মের কারণে সারা বাংলাদেশে পরিচিত। এই উপজেলা থেকে সারা বাংলাদেশের অনেক নামকরা মানুষের জন্ম এই উপজেলায়। এখানে জহুরুল কারিম বাচ্চু মিয়া সাহেব যে উপজেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন, সারা বাংলাদেশের আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাদের একজন। এখানে কাজী জাফর আহমেদ ছিল সাবেক প্রধানমন্ত্রী, সাবেক এমপি ডাক্তার সৈয়দ আব্দুল আহমদ তাহের ছিল। এভাবে আর অনেক নামকরা মানুষদের জন্ম এখানে হয়েছে। সাবেক প্রধানমন্ত্রীর এই প্রেস সচিব ডক্টর কামাল আব্দুল নাসের, ওনার মতো গুণী মানুষদের জন্ম এই 14 গ্রামে হয়েছে। ওনাকে আমি আজকে গুণী মানুষ হিসেবে উপেক্ষিত করব। আজকে আমার বুঝ হওয়ার পরে দুইটা ঘটনার মাধ্যমে 14 গ্রামকে কলঙ্কিত করা হয়েছিল। একটা ঘটনা
15 সালের সেই 8 মার্ডার, যে 8 মার্ডার ঘটনাটা 15 সালের 8 মার্ডার ঘটনার পরে ভুক্তভোগী এবং সাধারণ মানুষ এবং আমরা অনেক সংবাদকর্মী 8 মার্ডারের প্রকৃত ঘটনা জানার পরে আমরা বলতে পারি নাই প্রশাসনের স্টিম রোলার, আওয়ামী সন্ত্রাসীদের অব্যাহত হুমকি ধমকি, যেটা 8 মার্ডার ঘটনার পরে আপনারা জেনেছেন, সঠিক তথ্য নিউজ করার কারণে চৌদ্দগ্রামের একাধিক সংবাদকর্মীকে লাঞ্ছিত করা হয়েছিল। চৌদ্দগ্রামের এক সংবাদকর্মীকে 8 মার্ডারের মতো সেনসিটিভ মামলা আসামি করা হয়েছিল, যেটা সময়ের পরিক্রমা আপনারা জেনেছেন সেই 8 মার্ডার মামলাটিও ছিল সম্পূর্ণ সাজানো। আমরা বিগত 10-12 বছর আগে জানার পরেও আমরা এটা বলতে সক্ষম হই নাই এবং অনেককে বললেও তারা বিশ্বাস করে নাই। আজকে 5 আগস্টের একটা পট পরিবর্তনের পরে ওই 15 সালের যে 8 মার্ডারের ঘটনা, এটার মূল বিষয়টা সারা বাংলাদেশ জেনেছে। ঠিক সেম একই গত পরশু আপনারা জানেন চৌদ্দগ্রামের আলোচিত এক ঘটনা, মুক্তিযোদ্ধাকে লাঞ্ছিতের ঘটনা। এই ঘটনাটাও আমার ব্যক্তিগতভাবে আমার কাছে যেটা মনে হয়েছে, এটা পূর্ব পরিকল্পিত একটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্রের মাধ্যমে আবারও চৌদ্দগ্রামকে হেয় প্রতিপন্ন করা হয়েছে। আপনাদেরকে একটু জানিয়ে রাখতে চাই, আমি মুক্তিযোদ্ধাদের প্রতি সর্বোচ্চ সম্মান এবং শ্রদ্ধা রয়েছে ব্যক্তিগতভাবে আমার। আমাদের গ্রামে একাধিক মুক্তিযোদ্ধা রয়েছে, তাদের সাথে আমার অত্যন্ত সুসম্পর্ক। এখানে যে আব্দুল হাই কানোর বিষয়ে বলা হয়, আব্দুল হাই কানোর মুক্তিযোদ্ধার পরিচয়ের বাইরে চৌদ্দগ্রামে আব্দুল হাই কানো একটা আতঙ্কের নাম। এই আব্দুল হাই কানো সরাসরি আবু বকর সিদ্দিক প্রকাশ রানা 2016 সালের রানা হত্যাকাণ্ড ঘটে, এই হত্যাকাণ্ডে সরাসরি সম্পৃক্ত ছিল এবং সে চার্জশিট ভুক্ত আসামি। রানার ঘটনার আগে পরে ওই এলাকা আব্দুল হাই কানোর যে গ্রামের বাড়ি লুদিয়ারা এবং পাতরডা বাজার, যে পাতরডার আমরা ছোটবেলায় পাতরডার নাম শুনলে আমরা ভয় পাইতাম, এবং আমরা এখন যে পাতরডার বিষয়ে অনেকের মুখ থেকে শুনি, এই আব্দুল কানোর নাম বইলা ওই এলাকার শিশুদেরকে ঘুম পাড়াইতো মায়েরা। আমরা ছোটবেলা আব্দুল হাই কানোর নামটা আতঙ্কের মতোই জানি আমরা ছোটবেলা থেকে। তো আব্দুল হাই কানো শুধু ওই মার্ডার না, এর আগে পরে পাতরডা এলাকায় যে শাহিনকে হত্যা করা হয়েছিল আপনারা জানেন। শাহিনকে জেলখানায় ষড়যন্ত্রের মাধ্যমে ইনজেকশন পুশ করে হত্যা করা হয়েছিল, যে দাবিটি আওয়ামী লীগের একাধিক নেতাকর্মী ফেসবুকে পোস্টের মাধ্যমে জানিয়েছিল। এবং ওই এলাকার আরেক আওয়ামী লীগ কর্মী সোহাগকে ষড়যন্ত্রের মাধ্যমে তার ঘরের ভিতরে ইনজেকশন পুশ করে প্রচুর মদ্যপান করিয়ে তাকে হত্যা করা হয়। এই ঘটনাগুলোর সাথে আব্দুল হাই কানো জড়িত ছিল, যে দাবি উপজেলা আওয়ামী লীগ এবং স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে জানিয়েছে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, 2016 সালে রানা হত্যাকাণ্ডের পরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে রানা হত্যাকাণ্ডে যারা জড়িত তাদের বিচার এবং ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ সমাবেশ করেছিল। ওই বিক্ষোভ সমাবেশে উপজেলা আওয়ামী লীগের পদ্মারে সকল নেতৃবৃন্দ কথা বলেছিল। বিশেষ করে আপনারা ইতিমধ্যে দেখেছেন কিনা জানি না, উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাবেক চেয়ারম্যান মোশাররফ হোসেন খুব ক্লিয়ার ওই 2016 সালে বক্তব্য রেখেছিল যে এই যে আব্দুল হাই কানো সে এভাবে সন্ত্রাসী হিসেবে উপাখ্যান করেছিল, সন্ত্রাসের জনক, মাদকের জনক, সন্ত্রাসের ত্রাস আব্দুল হাই কানো এবং তার ছেলে সন্ত্রাসী বিপ্লবকে গ্রেপ্তারের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি। তো আজকে আমি মূল বিষয় আসি, আব্দুল হাই কানোর অপকর্মের বিষয় আপনাদেরকে কিছু অবহিত করলাম। আমরা এই গত পরশুর ঘটনার কারণে গতকালকে সরেজমিন আমরা যখন ওই পাতরডা এলাকার বিভিন্ন গ্রামে গিয়েছিলাম, ওই গ্রামগুলোতে আমরা আব্দুল হাই কানোর অপকর্মের অনেক তথ্য আমরা পেয়েছিলাম, বিভিন্ন যেটা আমাদের চৌদ্দগ্রামের বিভিন্ন পেজ থেকে দেওয়া হয়েছে। আব্দুল হাই কানোর হাতে সরাসরি হামলার শিকার হয়েছেন ওই এলাকার শত মানুষ, সরাসরি মামলার শিকার হয়েছেন ওই এলাকার শত মানুষ। আব্দুল হাই কানোর কারণে অন্তত শতাধিক মানুষ গত 15-17 বছর ওই এলাকায় ঘুমাতে পারে নাই। তারই পরিবারের এক ছেলে, আমি নাম নিচ্ছি না, তারই পরিবারের এক ছেলে শুধুমাত্র জামাত ইসলাম করার কারণে তার একবার রক্তের সম্পর্কের সে গত 15-17 বছর তার বাড়িতে যাইতে পারে নাই আব্দুল হাই কানোর ভয়ে। আব্দুল হাই কানো একাধিক বাড়িঘর লুটপাট করিয়েছে এবং যে ঘটনার কারণে
যে আক্রোশের শিকার হয়েছে উনি গত পরশু। আমি আক্রোশটার বিষয়ে আসি। এখানে যে আব্দুল হালিম মজুমদার নামক এক মুক্তিযোদ্ধা, সাবেক, উনি গত সম্ভবত 1 বছর আগে উনি মারা গেছে। উনার উনার আপন ছোট ভাই এবং একই গ্রামের আরেকজন, এই ওনার নামটা আমার এই মুহূর্তে স্মরণ আসতেছে না, যে 2জন ভাই গত পরশুর এই সারা বাংলাদেশের চাঞ্চল্যকর ঘটনার সাথে জড়িত, যে 2জনের মাধ্যমে এই ঘটনা ঘটেছে। এই 2জনে ব্যক্তিগতভাবে আব্দুল ভাইয়ের আক্রোশের শিকার। আব্দুল ভাই কানু 2000 সম্ভবত 21 বা 22 সালে ওই গ্রামের মুক্তিযোদ্ধা আবুল হাসেম সম্ভবত নাম, ওনাকে প্রকাশ্য দিবালোকে কুলিয়ারা হাই স্কুলের সামনে ম্যানেজিং কমিটির নির্বাচনকে কেন্দ্র করে আব্দুল হাই কানু নিজে লাথি মেরে পাশের পুকুরে ফেলে দিয়েছিল। সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল, যাকে লাথি মেরে ফেলে দিয়েছিল সে একজন বীর মুক্তিযোদ্ধা ছিল। আজকে তার ভাই গত পরশুর ওই ঘটনা ঘটিয়েছে। আমি এই ঘটনা কোনোভাবে সমর্থন করব না। অপরাধের শাস্তি পাবে আইনের মাধ্যমে। তাদের উচিত ছিল আব্দুল ভাই কানুর মতো একজন স্বীকৃত খুনি, স্বীকৃত সন্ত্রাসীকে আটক করে আইনের হাতে তুলে দেয়া। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখতে চাই, আব্দুল ভাই কানুকে গ্রেপ্তারে পুলিশ সহকারে আরো বিভিন্ন আইন প্রয়োগকারী সংস্থা আব্দুল ভাইকে গ্রেপ্তারের বিষয়ে তৎপর ছিল। তো গত পরশুর যে আলোচিত ঘটনা, এই আলোচিত ঘটনায় আমরা গতকালকে সরেজমিন ওই এলাকায় বিভিন্ন সংবাদকর্মীরা গিয়েছিলাম। আমরা অন্তত 10 থেকে 15 জন মানুষের সাথে ওই এলাকার কথা বলেছিলাম। তারা আমাদেরকে যেটি জানিয়েছিল, স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচনে যে মুক্তিযোদ্ধাকে লাথি মেরে ফেলে দিয়েছিল, তার ভাই 5 আগস্টের পট পরিবর্তনের পরে আব্দুল হাই কানু এলাকা যাওয়ার কারণে সংক্ষুব্ধ হয়ে এই ঘটনা ব্যক্তিগতভাবে ঘটিয়েছে। এবং আশেপাশের অন্য যারা মানুষ ছিল, তারা উৎসুক জনতা ছিল, তাদের অধিকাংশ এই ঘটনার সাথে জড়িত না। এই জুতার মালা পরানোটা একটা নিন্দনীয় কাজ, কিন্তু এই জুতার মালা পরানোর ইস্যুকে কেন্দ্র করে আব্দুল হাই কানুর মতো একজন স্বীকৃত খুনি, স্বীকৃত অপরাধী, 9টা মামলার আসামি, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার প্রেস রিলিজের মাধ্যমে আপনারা জেনেছেন, উনি 8 থেকে 9টা মামলার আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে। 14 গ্রাম থানার ওসির সাথে আমি ওই বিষয়ে কথা বলেছিলাম, উনিও বলেছে 8 থেকে 9টা মামলার আসামি। তো এইরকম 8 থেকে 9টা মামলার একজন আসামি শুধুমাত্র জুতার মালা পরানো, এটা অবশ্যই নিন্দনীয় কাজ। এই কাজকে রুটি রুজি করে সে এত বড় একজন অপরাধী আজকে বাংলাদেশের হিরো হবে, এটা নিশ্চয় এটা মেনে নেওয়া যায় না। এটা বৈষম্য বিরোধী আন্দোলনের একজন সৈনিক হিসেবে আমরা মানতে পারি না। আমি আপনার লাইভের মাধ্যমে আজকে একটু আমি শেষ করছি। আবার আপনার কাছে আসছি, আপনি থাকেন আমাদের সাথে। আমরা এখন সাংবাদিক শহীদুল্লাহ মিয়াজের কাছে জানতে চাবো যে এত একটা ভয়ঙ্কর সন্ত্রাসী, তার জন্য আবার বিএনপির ব্যানারে বিক্ষোভ মিছিল হয়েছে 14 গ্রামের এই অংশে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, যে সন্ত্রাসীর পক্ষে কিভাবে কথা বলবেন? জি, আমরা আসলে এটা সারা দেশের মানুষ বিএনপির এই মিছিলকে, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা ছিলেন এবং যারা বিশেষ করে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা সবসময় সোচ্চার ছিলেন, তাদের মনে প্রচন্ড আঘাত করেছে বিএনপির এই মিছিল। আপনি জেনে আশ্চর্য হবেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির নেতা এবং 14 গ্রাম উপজেলা কৃষক দলের সভাপতিকে এই হত্যার সাথে এই আব্দুল হাই কানু জড়িত ছিলেন এবং তিনি বিএনপি নেতা হত্যা মামলার আসামিও বটে। তারা এই হত্যা মামলার খুনির বিচারের দাবিতে বিক্ষোভ না করে এই খুনিকে রক্ষার দাবিতে এরা বিক্ষোভ মিছিল করেছেন। আসলে এরা কারা, এরা কি চায়? এদের এসব বিশেষ করে নিন্দনীয় ভূমিকার কারণে এই আওয়ামী লীগ ফ্যাসিবাদ 15 বছর 16 বছর পর্যন্ত ক্ষমতায় থাকতে পেরেছেন। এখনো বিভিন্ন জায়গায় বিএনপির ভিতরে ঘাপটি মেরে অনেকেই আপনার আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়নে ব্যস্ত, আওয়ামী লীগের আন্দোলনের সাথে আওয়ামী লীগের কথাবার্তার সাথে আওয়ামী লীগ নেতা কর্মীদের সুরের সাথে সুর মিলিয়ে কথা বলেন, ফেসবুকে পোস্ট করেন, লিখেন,
মন্তব্য করেন এবং সর্বশেষ 14 গ্রামে বিক্ষোভ মিছিল করে নিজ দলের নেতা হত্যার আসামির পক্ষে মিছিল করে তারা কি বুঝাতে চেয়েছেন। এবং বিএনপির যে 14 গ্রামে যিনি আছেন আপনার কামরুল হুদা, আমি নামে বলি, এই কামরুল হুদা মূলত জেলাসি থেকে এই বিক্ষোভ মিছিল করিয়েছেন। জামাতের প্রতি তার যে জেলাসি, সেই জেলাসি থেকে তিনি কিন্তু এই মিছিল করিয়েছেন। তিনি কানুকে ফুঁজি করে একটা ফায়দা লুটার চেষ্টা করেছেন, কিন্তু এটার হিতে বিপরীত হয়েছে। তিনি মূলত আওয়ামী লীগের সাথে আঁতাত করে, এবং আমরা বিভিন্ন সময় দেখেছি দেশে যখন জামাত বিএনপির সক্রিয় নেতা কর্মীদের উপরে নিপীড়ন চলে, তখন তিনি কিন্তু মুজিবুল হকের সাথে বসে গল্প করেন, আড্ডা দেন। বিভিন্ন মিটিং মিটিং এ তার ছবি বিভিন্ন জায়গায় প্রকাশিত হয়েছে। তার বিরুদ্ধে বিএনপি যদি এখন কেন্দ্রীয়ভাবে এই মিছিলের কারণে তার বিরুদ্ধে যদি কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে কিন্তু বৈষম্য বিরোধী এবং যারা এই আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে। এবং বিএনপির যারা স্বাচ্ছা বিএনপি, যারা দেশপ্রেমিক বিএনপি, যারা আসলে আওয়ামী লীগের বিরুদ্ধে আছে, তাদের মনে কিন্তু ক্ষোভের সঞ্চার হয়েছে। এই মিছিলকে কিন্তু সবাই সমর্থন করেনি। বিএনপির একটা বড় অংশ 14 গ্রাম থেকে এই মিছিলের প্রতিবাদ করেছে, ফেসবুকে লাইভ দিয়েছে। এটা আসলে সে বিএনপির সিদ্ধান্তের আলোকে অথবা বিএনপির প্রতিনিধিত্ব করেনি। এই 14 গ্রামের মিছিলটা ছিল তার একান্ত ব্যক্তিগত, কামরুল হুদার, এবং তিনি এই মিছিল করিয়েছেন। এটা আসলে নিন্দনীয়। খুনির পক্ষে, ফেসিবাদের পক্ষে এবং নিজ দলের কর্মী হত্যার, নেতা হত্যার, খুনির পক্ষে, খুনিকে রক্ষার জন্য এই বিক্ষোভ মিছিল বাংলাদেশের আপামর জনতার এবং যারা আওয়ামী লীগের দ্বারা আক্রান্ত হয়েছেন, ক্ষতিগ্রস্ত হয়েছেন, জেল খেটেছেন, বাড়িঘর ছেড়ে পালিয়ে বেরিয়েছিলেন, তাদের মনে অনেক ব্যথা জন্মেছে এবং তারা অনেক কষ্ট পেয়েছেন। তা আমি মনে করি এটা অত্যন্ত নিন্দনীয় কাজ হয়েছে। ওরা ঘটনা করেছে, যদি অপরাধ করে থাকে জুতার মালা পরানোর কারণে, লাঞ্ছনার কারণে, সেখানে আবার আইনগতভাবে এই আব্দুল হাই কানু মামলা করবেন, তিনি মানহানির মামলা করবেন, তার আইনের গতিতে চলবে। কিন্তু তার পক্ষে মিছিল করতে হবে এবং তার পক্ষে বিক্ষোভ করতে হবে, এটা এত জরুরি হয়ে যায়নি। আমি আগেও বলেছি, অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে হবে, অপরাধীর কোনো দল নেই। আব্দুল্লাহ কানু মুক্তিযোদ্ধা হিসেবে এখানে লাঞ্ছনার শিকার হননি, তিনি অপরাধী হিসেবে লাঞ্ছনার শিকার হয়েছেন। তিনি একজন খুনি হিসেবে, হত্যা মামলার আসামি, মানুষকে বাড়িঘরে হামলা, লুটপাট এবং এলাকায় যে তিনি যে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন, মানুষকে বাড়িঘর ছাড়া করেছিলেন, মূলত সেই ক্ষোভ থেকে তার উপরে সাধারণ মানুষ সেখানে তার উপরে চড়া হয়েছে। এখানে যদিও জামাতের কথা বলা হয়েছে, জামাতের কোনো পদধারী ব্যক্তি এই ঘটনার সাথে সেখানে জড়িত ছিলেন না, এবং কোনো পদধারী ব্যক্তি, উপজেলা জামাত, ইউনিয়ন জামাতের কোনো পদে যারা সেখানে ছিলেন, এই ধরনের পদে থাকা কোনো ব্যক্তি কিন্তু এই ঘটনার সাথে বা আব্দুল্লাহ কানুকে লাঞ্ছনার সাথে যারা জড়িত ছিলেন, তারা ওই ধরনের কোনো পদধারী লোক নয়। তা আমি মনে করি বিএনপির আসলে নিজের অবস্থানকে পরিষ্কার করা উচিত। তারা আওয়ামী লীগের সাথে সুর মিলিয়ে, এবং আমি মনে করি এটা বিএনপির না, এটা একান্ত ব্যক্তিগত। বিএনপি আসলে এটা করেনি, এটা করেছে কামরুল হুদা। এই কামরুল হুদার বিরুদ্ধে যদি সাংগঠনিক ভাবে বিএনপি ব্যবস্থা না নেয়, তাহলে যারা 14 গ্রামে বিএনপির যে অংশটা প্রতিবাদ করছে এবং বিএনপির অধিকাংশ নেতা কর্মীরা এই মিছিলের বিপক্ষে, এবং তারা নিজেরাও সংক্ষুব্ধ এবং তারা নিজেরা তাদের অভিপ্রায় ব্যক্ত করেছেন যে জিনিসটা ছিল নিন্দনীয়। দর্শক, আমরা শুনছিলাম জনাব সাংবাদিক শহীদুল্লাহ খুব সুন্দর করে বিষয়টা উপস্থাপন করছিলেন। আমরা আবার যদি একটু বেলাল হোসেনের কাছে যাই, জনাব বেলাল হোসেন, আমি যতটুকু জানি আপনি ফিল্ড পর্যায়ে এবং প্রশাসন ফেলোশিপ রয়েছে, আপনি কি আমাদেরকে এই বিষয়টা একটু অবগত করবেন যে 5 আগস্টের গণ অভ্যুত্থানের পর কেন এই পর্যন্ত সন্ত্রাসীরা, স্বৈরাচারের দালালরা এখনো গ্রেপ্তার হচ্ছে না, প্রশাসন নির্ভীক? জি জি, ধন্যবাদ। আমি আপনাকে ওই যে আব্দুল্লাহ কানুর বিষয়টা আগে একটু শেষ করে এক মিনিট একটু ওই বিষয়ে সময় দিবেন, পরবর্তীতে আমি আপনি যে বিষয়টা বলেছেন এটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে আব্দুল্লাহ কানুর ওই ঘটনা নিঃসন্দেহে একটি সামাজিক দ্বন্দ্বের ফসল। যে দুজন ব্যক্তির নাম উল্লেখ করেছিলেন আব্দুল্লাহ কানু সাংবাদিক সম্মেলনের মাধ্যমে, লাইভের মাধ্যমে, যে দুজন ব্যক্তির নাম উল্লেখ করে আজকে থানা প্রশাসন প্রেস রিলিজ দিয়েছিল, ওই দুজন ব্যক্তি কোনোভাবে আমাদের ওয়ার্ড পর্যায়ের এবং কি গ্রাম পর্যায়ের কোনো পদ পদবিতেও নাই। একজন প্রবাসী, একজন ঢাকা জব করে। তো আজকে তাদের সামাজিক দ্বন্দ্বকে পুঁজি করে
যারা ষড়যন্ত্রের মাধ্যমে এটিকে জাতীয় ইস্যুতে রূপান্তরের চেষ্টা করেছেন এবং আব্দুল্লাহ কানুর মতো একজন স্বীকৃত খুনিকে রক্ষার অপচেষ্টা করেছেন, আমি তাদেরও বিচার দাবি করছি আজকের লাইভের মাধ্যমে। এবং আপনাদেরকে আরেকটি বিষয়, বিএনপি যে প্রসঙ্গটা আপনি নিয়ে এসেছিলেন, শহীদুল্লাহ ভাই কথা বলেছিল, আমি এই প্রসঙ্গে একটু কথা বলি। এই বিষয়টা নিয়ে আমি যেহেতু চৌদ্দগ্রামে আছি, আমরা অনেক তথ্য, অনেকের সাথে আমাদের ফোনে কথা হয়, অনেকে আমাদেরকে ফোন দিয়েছিলেন। গতকালকে রাত্রে যে বিএনপির মিছিলটি হয়েছিল কামরুল হুদার নির্দেশে, এই মিছিলটিকে চৌদ্দগ্রামের আম বিএনপির যারা কর্মী সমর্থক তারা কোনোভাবে ভালোভাবে নেয় নাই। আপনি ইতিমধ্যে দেখেছেন এই মিছিল নিয়ে এবং স্বৈরাচার কানুকে রক্ষার অপচেষ্টার প্রতিবাদে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সভাপতি এবং ফাউন্ডার বিএনপির প্রতিষ্ঠাতাদের একজন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য জনাব জি এম তাহের পলাশী সাহেব বিবৃতি দিয়েছে। উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এবং সাবেক কমিটির সাধারণ সম্পাদক সাজেদুর রহমান মোল্লা হিরণ বিবৃতি দিয়েছে এবং কুমিল্লা দক্ষিণ জেলা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক, সাবেক কেন্দ্রীয় ছাত্র দলের সদস্য, চৌদ্দগ্রামের আরেক জনপ্রিয় ব্যক্তিত্ব তোফায়েল হোসেন জুয়েল বিবৃতি দিয়েছে। গতকালকে রাত্রে উনি বিবৃতি দিয়েছে, আজকে উনি আবার লাইভের মাধ্যমে বিবৃতি দিয়েছে। ওনারা এই যে বিএনপির একটা অংশের অপতৎপরতা, খুনে আব্দুল্লাহ কানুকে বাঁচানোর, তারা এটা দ্ব্যর্থহীন ভাবে অপতৎপরতার প্রতিবাদ জানিয়েছে এবং তারা নিজেরাই কেন্দ্রের হস্তক্ষেপ কামনা করেছে, কেন্দ্র যাতে এই বিষয়ে ব্যবস্থা নেয়। তা আমি আজকে শেষ, আপনি যে প্রশ্ন করেছিলেন যে অপরাধীরা কেন পার পাচ্ছে, অপরাধীরা কেন গ্রেপ্তার হচ্ছে না, আমি মনে করি 5ই আগস্টের পরে পুলিশ প্রশাসন যে 5ই আগস্টের ক্ষয়ক্ষতির কারণে যে নিষ্ক্রিয়তার মধ্যে ছিল, পুলিশ প্রশাসনের মধ্যে ওই নিষ্ক্রিয়তার পুরোটা এখনো কাটে নাই। এবং এখানে গ্রেপ্তারের পরে আমি শুধু পুলিশকে দোষ দেব না, বিভিন্ন আসামিদেরকে গ্রেপ্তারের পরে রাজনৈতিক দলগুলো ব্যাপকভাবে এই আসামিদেরকে ছাড়ানোর বিষয়ে লবিং এ লিপ্ত হয় এবং এখানে বিভিন্ন দল জড়িত। দেখা গেছে মাদকের আসামি, দেখা গেছে রাজনৈতিক যারা অপরাধী, আওয়ামী লীগের, আমি নাম মেনশন করে যদি একটু বলি, সাবেক দুই মেম্বারকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম থানা পুলিশ। একজনকে জনতা গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল, আরেকজনকে সেনাবাহিনী গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দিয়েছিল। কিন্তু এই দুজন অপরাধীকে গুরুত্বপূর্ণ কোনো মামলায় আসামি করা হয় নাই। তাদেরকে এমন মামলায় আসামি করা হয়েছিল যেটা সকালে পাঠাইলে দুপুরে যে জামিন হয়ে যায়, এমন মামলা দিয়ে তাদেরকে পুলিশ মামলা না পেয়ে ওই মামলাগুলো আসামি করে তাদেরকে চালান দিয়েছিল, যেটার কারণে তারা সকালে কারাগারে গিয়ে বিকেলে কারাগার থেকে ছাড়া পায়। আজকে রাজনৈতিক দলগুলো তদবিরের এখানে অন্যতম দায়ী। অপরাধীরা এভাবে আজকে যে দুই প্রতিষ্ঠিত রাজনৈতিক দল বাংলাদেশে এখন যারা প্রভাবশালী, গত সরকারের সময়ের রাজনৈতিক দল ছাড়া এখন যারা প্রভাবশালী, আমি নাম নিচ্ছি না সঙ্গত কারণে, তাদেরও এখানে দায় আছে। তারা লবিং এর মাধ্যমে অনেক অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করে। এই বিষয়টা যদি বন্ধ হয়, পুলিশ প্রশাসন যদি আরেকটু তৎপর হয়, আমার মনে হয় এই কানুর মতো অপরাধীরা এলাকায় গ্রেপ্তার আগে যদি হয়ে যেত, আজকে গত 2 দিন আগের এই ঘটনা ঘটে না। এবং কানুর মতো অপরাধীও এর আগে 5ই আগস্টের পরে গ্রেপ্তার হওয়ার কথা। এই জন্য আমি আমার রাজনৈতিক প্রধান যে দুই দল বাংলাদেশে এখন যারা প্রভাবী আছে তাদেরকেও দায়ী করবো, চৌদ্দগ্রামে তাদেরকে আমি দায়ী করবো। তারাও যাতে আরো সজাগ এবং সচেতন হয়। অপরাধীদের কোনো পরিচয় যদি তারা শনাক্ত করে, অপরাধী আমার আত্মীয়, আমার অমুক, আমার তমুক, কিন্তু গত 15-17 বছর এই অপরাধীরা আমাদের ভাইদের সাথে যে অন্যায় করেছে, গ্রেপ্তারে বাণিজ্য হচ্ছে এবং আত্মীয়তার পরিচয় হচ্ছে। জনাব বেলাল, আপনি লাইনে থাকেন, আপনার সাথে আবারও আসছি। আমরা কথা বলছিলাম রাতের মুক্ত মঞ্চে দুজন সিনিয়র সাংবাদিক এবং উদীয়মান তরুণ সাংবাদিক তাদের সাথে কথা বলছিলাম। আমরা এখন আসছি শহীদুল্লাহ মিয়াজি। শুনছিলেন যে কিভাবে আত্মীয়তা পরিচয় দিয়ে এবং বাণিজ্যিকরণ করে
কিভাবে আসামিকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে। গত কিছুদিন আগে আমরা দেখছি যে চরমোনার পীর সাহেব একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে একজন স্বৈরাচারের দূষণকে তার আত্মীয় পরিচয় দিয়েছেন। এবং আবার যদি আমরা লক্ষ্য করি যে আত্মীয়তার পরিচয় দিয়ে যেমন অনেকদেরকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছে, আবার এই কানু সাহেবকে বাঁচানোর জন্য ১৪ গ্রামের এক বিএনপির নেতা সম্ভবত আত্মপরিচয়ের কারণে বিক্ষোভ পর্যন্ত করেছে। এই যে আত্মীয়তার পরিচয় ছাড়িয়ে নিয়ে যাওয়া এবং পুলিশের সাথে যে বাণিজ্য চলছে, এই বিষয়টা কোন দৃষ্টিতে দেখছেন? শহীদুল্লাহ মিয়াজি যদি আপনি খোলাসা করে বলেন। আসলে আমরা তো সামাজিক জীব। আমরা যে আওয়ামী লীগ করে তার সকল আত্মীয় স্বজন আওয়ামী লীগ করে এমন নয়, যে বিএনপি করে তার সকল আত্মীয় স্বজন বিএনপি করে এমন নয়, যারা জামাত করে জামাতের সকল আত্মীয় স্বজন ভাই বেরাদর সবাই জামাত করে, বিষয়টা এরকম নয়। কেউ জামাত করে তার ভাই বেরাদর আত্মীয় স্বজন আওয়ামী লীগ থাকবে, কেউ বিএনপি করে তার আত্মীয় স্বজন আওয়ামী লীগের মধ্যে থাকবে, অন্য দল যারা করে তাদের এরকম থাকবে। কিন্তু সবাই যদি এই কাজটি করতে যায় যে সে আমার আত্মীয়, আমার স্বজন, আমার এই ভাতিজা, আমার চাচা, আমার শ্যালক, এইসব হিসাব করতে গেলে কিন্তু ফ্যাসিবাদের সাথে জড়িত সবাই পার পেয়ে যাবে। এখানে কেউ বাণিজ্য করছে এবং কেউ কেউ আছে যে এই, দেখা গেছে পেশিবাদের কোনো দোসর এবং খুনি সন্ত্রাসী অস্ত্রধারী চাঁদাবাজকে গ্রেপ্তার করা হয়েছে। আরেকজন দেখা গেছে, আমি কোনো দলের নাম নিয়ে কাউকে ছোট করতে চাই না, এখন দেখা গেছে যারা রাজপথে ময়দানে সক্রিয় আছে এমন কোন রাজনৈতিক দলের নেতা বা কর্মী বিনিময়ে কিছু টাকা নিয়ে ১০-১৫ লাখ টাকা, ৫-১০ লাখ টাকা গ্রহণ করে সে নিজের আত্মীয় সুপারিশ করে পুলিশকে দিয়ে, কিছু পুলিশকে দিল, কিছু নিজে গ্রহণ করলো, তারপর ওই অপরাধীকে থানা থেকে ছাড়িয়ে নিল, এমন ঘটনা কিন্তু ঘটছে। এবং ইতিপূর্বে আমি এরকমও দেখেছি, জেনেছি যে প্রশাসন প্রকৃত খুনি অপরাধীদের থেকেও যারা আওয়ামী লীগের সময়ে অবৈধভাবে বিভিন্নভাবে টাকা পয়সা কামিয়েছে তাদেরকে ধরার ব্যাপারে তাদের সক্রিয়তা বেশি দেখা যায়, এবং তারা সেখানে তাকে ধরে নিয়ে আসলে তার থেকে টাকা পয়সা গ্রহণ করতে দেখা যায়, এবং বিভিন্ন জায়গায় অভিযোগ পাওয়া যায় যে তারা কি করছে, আপনি টাকা দেন, টাকা দিলে আপনাকে নর্মাল মামলা দিয়ে চালান দিয়ে দিব, 2 দিন পরে বের হয়ে যাবেন। আর যদি টাকা কম দেন তাহলে আপনাকে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত যারা হয়েছে সেই সকল নিহতদের হত্যা মামলা যেগুলো হয়েছে সেই হত্যা মামলা আসামি করে আপনাকে ভিতরে ঢুকিয়ে দিব। তো এইসব ভয় দেখিয়ে বিভিন্নভাবে বিভিন্ন জন থেকে কিন্তু উৎকোচ গ্রহণ করা হচ্ছে, ঘুষ গ্রহণ করা হচ্ছে, এবং এভাবে আবার পূর্বের যে মানে নেশার, সে নেশারে কিন্তু আইন শৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা কিন্তু সেদিকে কিন্তু ধাবিত হচ্ছে। তো এগুলো আরো বেশি বৈষম্য বিরোধী আন্দোলনের যারা নেতৃত্ব দিয়েছেন এবং বিএনপি জামাতের যে নেতৃবৃন্দরা আছেন তারা আরেকটু সচেতনতার সাথে বিষয়গুলিকে যদি কোনো তত্ত্বাবধান করেন এবং সারাক্ষণ যদি বিষয়গুলো যদি তারা যদি নলেজে রাখেন এবং নির্দেশনা দেন নেতা কর্মীদেরকে যে ফেসিবাদে আওয়ামী লীগে যাকে ধরবে তার ব্যাপারে যেন কেউ সুপারিশ না করে, এবং ওই রকম কারো কোনো ফ্যাসিবাদের পক্ষে, কোনো খুনি সন্ত্রাসীর পক্ষে ভূমিকা নিয়েছে এরকম তথ্য প্রমাণাদির ভিত্তিতে দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের যদি কোনো সেন্ট্রালি যদি এরকম কোনো উদ্যোগ গ্রহণ করে, তাহলে পরে আমি মনে করি কোনো খুনি সন্ত্রাসী গ্রেপ্তার হলে তাকে ছেড়ে দেওয়ার যে সিস্টেম বা ছেড়ে দেওয়ার যে মানসিকতা তৈরি হয় তা থেকে বিরত থাকবে, এবং পুলিশকেও কড়াকড়ি বার্তা দেওয়া উচিত কোনো অপরাধীকে যেন ছেড়ে দেওয়া না হয় এবং কোনো নিরপরাধীকে যেন ধরে এনে তার থেকে। জি, আমরা শুনছিলাম আমরা বেলাল হোসেন, আমরা যদি আপনাকে আরেকটা বিষয় জানতে চাই যে এই ক্ষেত্রে এই যে স্বৈরাচারী এখনো ধরাছোঁয়ার বাহিরে, এই ক্ষেত্রে সাংবাদিক হিসেবে আমাদের করণীয় কি হতে পারে, আমরা কি করতে পারি? আমি আরেকটু প্রশ্নটা আবার আরেকটু, এই যে স্বৈরাচারের দূষণ যারা, তারা এখনো ধরাছোঁয়ার বাহিরে, এখনো তারা দাবি বেড়াচ্ছে, যেমন
আপনি যার কথা বললেন মুক্তিযোদ্ধা নামধারী যে কানু, সে তো ফেনীতে গিয়ে তার এক আত্মীয় বাসায় আছে, কিন্তু তাকে তো গ্রেপ্তার করা হচ্ছে না, বুঝছেন? আইনের আওতায় তাকে আনা হচ্ছে না। এক্ষেত্রে সাংবাদিক হিসেবে আমাদের ভূমিকাটা কি থাকতে পারে? আমরা কি করতে পারি? না, সেক্ষেত্রে আমি আমি আপনারা একটু বলি, আমি এই শহীদুল্লাহ মিয়াজি ভাইয়ের সাথে পুরোটা একমত। এখানে এই প্রধান যে দুটি দল এখন যারা প্রভাবে আছে, তারা সেন্ট্রালে যদি উদ্যোগ নেয় এবং উপজেলা নেতৃবৃন্দ যারা সেন্ট্রাল এবং উপজেলা এই দুই সেক্টর যদি ঠিক থাকে, স্বৈরাচারের দোষর এবং বড় অপরাধী যারা, তারা কোনোভাবে পার পাওয়ার সুযোগ নাই। সেন্ট্রাল কমিটি এবং উপজেলা তারা যদি এই বিষয়ে সজাগ সতর্ক হয়, যারা স্বৈরাচারের দোষর এবং স্বৈরাচারের সময় যারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত ছিল, তাদেরকে কোনো ছাড় দিবে না। তারা কেউ গ্রেপ্তার হলে তাদেরকে ছাড়ানোর বিষয়ে কোনো তদবির করবে না। কোনো মাদক ব্যবসায়ী কোনো অপরাধের সাথে সম্পৃক্ত হলে তাদেরকে ছাড়ানোর বিষয় এবং তাদেরকে দলভিরানোর বিষয়ে কোনো চেষ্টা করবে না। ঠিক এই দুইটা সিদ্ধান্ত যদি ওকে থাকে, ঠিক থাকে, সেন্ট্রাল কমিটি এবং উপজেলা কমিটি, স্বৈরাচারের দোসরেরা তারা অবশ্যই আইনের আওতায় আসবে, শাস্তির মুখোমুখি পড়বে এবং পাশাপাশি যারা মাদক ব্যবসায়ী, তারা তাদের মাদক ব্যবসায়ী থেকে পার পাবে। আমি আজকের এই লাইভের মাধ্যমে এই উদাত্ত আহ্বানটাই জানাবো গুরুত্বপূর্ণ দুইটা রাজনৈতিক দলের নেতৃবৃন্দর কাছে। ধন্যবাদ। জি, শুনছিলাম দর্শক আমাদেরকে বলছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের নবনির্বাচিত সেক্রেটারি জনাব শহীদুল মিয়াজি, আমরা আপনার কাছে আসছি যে এই গত 5ই আগস্টের পর থেকে আমরা লক্ষ্য করছি যে আমাদের কিছু সহকর্মী যারা স্বৈরাচারের পক্ষে চেষ্টা করছে সাজিয়ে গুছিয়ে কথা বলার জন্য। যেমন আমি যদি আপনাকে স্মরণ করতে চাই, ভিক্টোরিয়া কলেজের হাজার হাজার কোটি টাকা সে লুটপাট করেছে এই ভিক্টোরিয়া কলেজের মাধ্যমে, এবং এটা প্রতীয়মান হয়েছে। যে তারপরে তার পক্ষে কুমিল্লার অনেক সাংবাদিক, আজকে দেখলাম যে এই মুক্তিযোদ্ধা নামধারী একটা সংগঠন নামে অনেক সাংবাদিক এই শব্দটি ব্যবহার কথা বলে। এই ক্ষেত্রে আপনি তখন এই সাংবাদিক হিসেবে আসলে এই স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে লিখতে গিয়ে অনেক ভালো সাংবাদিক কিন্তু আওয়ামী লীগের হাতে লাঞ্ছিত হয়েছেন। ভয়ে আতঙ্কিত হয়ে অনেকে সংবাদ পরিবেশন করতে পারেননি, আর অনেকে অতি উৎসাহী হয়ে স্বৈরাচারীর পক্ষে, ফ্যাসিবাদের পক্ষে রিপোর্ট পত্রপত্রিকা এবং তার নিজ নিজ সংবাদ মাধ্যমে সংবাদ পরিবেশন করেছে। পাশাপাশি মজলুমের বিরুদ্ধে তারা আরো বেশি করে লিখেছে। যারা জুলুমের শিকার, তাদের বিরুদ্ধে অন্তত তারা চুপ থাকতে পারত, কিন্তু যারা জুলুমের শিকার হয়েছেন তাদের বিরুদ্ধে কিন্তু তাদের কলম সোচ্চার ছিল। আর এখন অনেকেই ফ্যাসিবাদ ক্ষমতা ছেড়ে দেওয়ার পর এবং শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর অনেক ফ্যাসিবাদের দোসর সাংবাদিক, তারা একটু ভয়ে চুপসে ছিল, আস্তে আস্তে তারা মুখ খোলা শুরু করছে। 14 গ্রামের ঘটনাকে কেন্দ্র করে কিছু কিছু সাংবাদিককে অতি উৎসাহী হয়ে প্রতিবাদের মতো আপনার লাইভে এসে, বিভিন্ন টক শোতে এসে কথা বলতে দেখা গেছে। এদেরকে ফ্যাসিবাদের দোসর হিসেবে আখ্যায়িত করতে হবে এবং এদেরকে ফ্যাসিবাদের বিশেষ করে সাপোর্টার হিসেবে এবং ফ্যাসিবাদের সাথে তারা সম্পর্ক রাখে এবং ফ্যাসিবাদের খুনি সন্ত্রাসীদের সাথে, চাঁদাবাজদের সাথে, লুটপাটকারীদের সাথে তাদের যোগসাজশ রয়েছে। তাদেরকে খুশি করতে অতি উৎসাহী হয়ে তারা কিন্তু লাইভে এসেছে। যিনি লাঞ্ছনার শিকার হয়েছেন, তার কাছে কত হাজারো মানুষ লাঞ্ছিত হয়েছে। যিনি জুতার মালা গলায় পরেছেন, তিনি কত মানুষের গলায় জুতার মালা পরিয়েছেন, তিনি কত মানুষকে বাড়ি ছাড়া করেছেন, তার অতীতের কোনো কিছু না জেনে লাইভে এসে তার পক্ষে নেয়া, এটা নিতান্ত নিন্দনীয়। এবং এখানে কিছু সাংবাদিকের স্বরূপ উন্মোচিত হয়েছে। আমি মনে করি এরা ঘাপটি মেরে আছে এবং এদেরকে চিহ্নিত করা উচিত এবং এ ধরনের
লাইভে এসে যখন তখন কোনো ইনফরমেশন, কোনো তথ্য উপাত্ত সংগ্রহ না করে যে কোনো খুনি সন্ত্রাসীর পক্ষে ভূমিকা নেওয়াটা, ওই খুনি সন্ত্রাসীদের দোষী হিসেবে তাদেরকে চিহ্নিত করা উচিত। আপনারা জানেন, বিশেষ করে আমি আগেও বলেছি, তিনি যেখানে লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তিনি কিন্তু একজন অপরাধী হিসেবে এই লাঞ্ছনার শিকার হয়েছেন। তিনি বীর মুক্তিযোদ্ধা হিসেবে, তার উপরে কারো কোনো ক্ষোভ নেই। 14 গ্রামে আরো শত শত বীর মুক্তিযোদ্ধারা বাড়িতে বসবাস করেন, বাজারে যান, চলাফেরা করেন, মসজিদে যাচ্ছেন, ধর্মীয় সামাজিক অনুষ্ঠানিতে অংশগ্রহণ করছেন। কানু ছাড়া আরো শত শত মুক্তিযোদ্ধা 14 গ্রামে আছেন। তাদের কারো উপরে তো এরকম হামলার শিকার হয়নি। তারা তো কেউ নিরাপত্তাহীনতা ভোগে না। তাহলে যদি কোনো মুক্তিযুদ্ধের প্রতি, বীর মুক্তিযুদ্ধের প্রতি যদি কারো যদি জেলাসি থাকতো, তাহলে আরো অনেক মুক্তিযুদ্ধে লাঞ্ছনার শিকার হতেন। আপনারা যারা জানেন, এটা ব্যক্তিগত ক্ষোভ, এবং তার হাতে যারা লাঞ্ছিত হয়েছেন, অপমানিত হয়েছেন, তারাই তার উপরে চড়াও হয়েছেন। কিন্তু এটাকে বীর মুক্তিযোদ্ধা, বীর মুক্তিযুদ্ধ বারবার বলা হচ্ছে। আমি আগেও বলেছি, আপনার বিএনপি নেতা এই যে শাহজাহান ওমর, তার উপরও কিন্তু হামলা করেছিল আওয়ামী লীগ। হ্যাঁ, আপনারা দেখেছেন, রক্তাক্ত করেছে তাকে রাজপথে, কিন্তু তিনিও তো বীর মুক্তিযোদ্ধা। ওই সময় এই সাংবাদিক কোথায় ছিলেন? আপনারা দেখেছেন, আমি আপনাকে আগেও বলেছি, শেখ মুজিব হত্যার মামলার আসামি যারা ছিলেন, তারা সবাই বীর মুক্তিযোদ্ধা এবং খেতাবদারি বীর মুক্তিযোদ্ধা। এদের কাছে কি নলেজ আছে? এদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হলো। যদি এটাও বলা হয় যে তারা মুক্তিযুদ্ধে একটা ভালো ভূমিকা নিয়েছিলেন, কিন্তু এর জন্য তো তাকে অপরাধী হিসাবে ক্ষমা করা হয়নি। অপরাধীকে ক্ষমা করা যাবে না, সে মুক্তিযোদ্ধা হোক, সে আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল হোক, হে বাইতুল মোকাররমের খতিব হোক, এমপি হোক, মন্ত্রী হোক, যে দলের হোক, অপরাধী, তাকে অপরাধী হিসাবে সাব্যস্ত করতে হবে। তার অতীতের ব্যাকগ্রাউন্ড দেখার এখানে কোনো সুযোগ নাই। সে কি সাংবাদিক নেতা, নাকি সে আপনার ইমাম, নাকি সে আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, উপাচার্য, এগুলো দেখার তো কোনো সুযোগ নাই। আমি বলছি না, আপনার এই যে নূর চৌধুরী, তিনি ছিলেন আপনার বীর বিক্রম। আমি আবারও আপনাদেরকে বলি, তাকে ফাঁসি দেওয়া হয়েছে। মেজর ডালিম ছিলেন বীর উত্তম, রাশেদ চৌধুরী ছিলেন বীর প্রতীক, মসলিউদ্দিন খান ছিলেন বীর প্রতীক। হ্যাঁ, এবং আমরা যে খন্দকার মোশতাক, তার উপরে যত তিনিও কিন্তু বীর মুক্তিযোদ্ধা ছিলেন। তাহলে এরা অপরাধী। আমি মনে করি ওনারা শেখ মুজিব হত্যা মামলার আসামি, এবং তারা শেখ মুজিব হত্যা মামলার সাথে জড়িত থাকলে এবং তাদের অপরাধ হয়ে থাকলে তারা শাস্তি পাবেন, এটাই স্বাভাবিক। তাদের এই বীর আর 71-এর ভূমিকা নিয়ে কোনো অপরাধী ক্ষমা পেতে পারে না, কোনো অপরাধী পার পেতে পারে না। আমি মনে করি এসব সাংবাদিক যারা না জেনে খুনি সন্ত্রাসীর পক্ষে ভূমিকা নেয়। আপনারা জানেন, কুমিল্লার কান্দিরপাড়েও আমাদের একজন সাংবাদিকের বাসায় গুলি করা হয়েছিল, একজন বীর মুক্তিযোদ্ধা। হ্যাঁ, তাই বলে কিন্তু এটাও আমাদের সাংবাদিকদের নলেজে হয়তো ওনার মনেও নাই। কারণ তারা কিন্তু আপনার এসব বিষয়ে, বিশেষ করে তারা কিন্তু অন্ধ, কানার মতো, তারা দেখেও না দেখার ভান করে আছে। এসব সাংবাদিকদেরকেও চিহ্নিত করা উচিত এবং এদেরকেও আইনের আওতায় আনা উচিত বলে আমি মনে করি। ধন্যবাদ। জি, দর্শক, আমরা রাতের আড্ডা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের সাথে খুব চমৎকারভাবে সময় দিয়েছেন সিনিয়র সাংবাদিক জনাব শহীদুল মিয়াজি, এবং আবারও স্বাগত জানিয়ে আমরা সমতলের এই রাতের আড্ডা মুক্ত মত এখানে শেষ করব। আমরা এতক্ষণ যে আলোচনা শুনলাম, এর কাছ থেকে আমরা এতটুকু প্রতীয়মান হতে পারি যে মুক্তিযোদ্ধা একটা সম্মানের স্থান এবং জাতির শ্রেষ্ঠ সন্তান, এটা সত্য। আবার যদি কোনো মুক্তিযোদ্ধা অন্যায় করে, অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। এবং সে চিহ্নিত সন্ত্রাসী এবং ভয়ঙ্কর সন্ত্রাসী, আমরা সাংবাদিকের মাধ্যমে এই বিষয়টি অবগত হলাম। আমরা আশা করি সংশ্লিষ্ট আইন এই গ্রেপ্তার করবে এবং জাতির সামনে উপস্থাপন করবে। আবার রাতের কোনো একটি আড্ডা আমরা একত্রিত হবে এবং কথা হবে, দেখা হবে। এ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।